তেহরানে আমেরিকার ড্রোন ভূপাতিত এবং F-16 যুদ্ধ বিমানে আঘাতের দাবি করছে ইরান। দুবাইয়ে আমেরিকার ড্রোন প্রতিরক্ষা ঘাঁটি ধ্বংসের দাবি। ইরানের বেসামরিক স্থাপনায় হামলার প্রতিশোধ নিতে আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনা। শীঘ্রই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার ঘোষণা আমেরিকার ভাইস প্রেসিডেন্টের। ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে 4 দেশের আলোচনা শুরু। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি তানজিনা অন্ত। যুদ্ধের 30তম দিনে ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। এই হামলার শিকার হয়েছে তেহরানের একটি টিভি চ্যানেলের কার্যালয়ও। হামলার সময় আমেরিকার একটি ড্রোন ভূপাতিত এবং একটি F-16 যুদ্ধ বিমানে আঘাতের দাবিও করেছে IRGC। রবিবার ভোর থেকেই শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, শাফট শহরের কাছে একটি আবাসিক এলাকায় আমেরিকা ইসরায়েলের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া তেহরানের উত্তরের সাদাত আবাদ এলাকা এবং রাজধানীর পশ্চিমে আরও 2টি আবাসিক এলাকায় হামলা হয়েছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। সরাসরি সম্প্রচারের সময় তেহরানে কাতার ভিত্তিক গণমাধ্যম আল আরাবির কার্যালয়েও হামলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই হামলায় স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরুর 1 মাস পার হলেও পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত হানছে ইরান। শত্রুরা তাদের শক্তিকে অবমূল্যায়ন করেছিল বলে অভিযোগ তেহরানের। শনিবার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে আমেরিকা ও ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লার ও মাঝারি পাল্লার সলিড ও লিকুইড ফুয়েল মিসাইল এবং ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরান থেকে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ায় ইসরায়েলের জেরুজালেম, মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মধ্যরাতের পর থেকে এটি ছিল ইরানের 4র্থ দফা মিসাইল হামলা। ইসরায়েলের হাইফা বন্দরের রাডার কেন্দ্র এবং বেন গুরিয়ন বিমানবন্দরের জ্বালানি ডিপোতে হামলার দাবি করেছে IRGC। হাইফায় ভূপাতিত করা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ইরানের আকাশে আমেরিকান MQ-9 ড্রোন ভূপাতিত এবং একটি F-16 যুদ্ধ বিমানে আঘাত হানার দাবিও করেছে IRGC। ইরানের সাথে একযোগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে। এ হামলার পর ইসরায়েলের 100টিরও বেশি শহরে সাইরেন বেজে ওঠে। মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া 10টি ড্রোন ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় আমেরিকার একটি আগাম সতর্ক বার্তা প্রদানকারী বোয়িং E-3 সেন্ট্রি বিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওই হামলায় 12 জন আমেরিকান সেনাও আহত হয়েছেন বলে জানায় গণমাধ্যমটি। বাহরাইন এবং কুয়েতেও রবিবার ইরানের ড্রোন মিসাইল হামলার খবর পাওয়া গেছে। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একদিনেই ইরানের 16টি ব্যালিস্টিক মিসাইল ও 42টি ড্রোন প্রতিহতের কথা জানিয়েছে। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তার মিত্রদের ওপর বড় ধরনের আঘাত হেনেছে ইরান। শনিবার রাতের হামলায় আমেরিকার আল খারজ ঘাঁটির 5টি রিফুয়েলিং বিমান এবং দুবাইয়ে ইউক্রেনের একটি অ্যান্টি ড্রোন ডিপো ধ্বংস করার দাবি করেছেন ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি। IRGC এরোস্পেস ফোর্স এবং নৌবাহিনীর সফল অভিযান অব্যাহত রয়েছে। রাত থেকে এখন পর্যন্ত আমেরিকার আল খারজ ঘাঁটিতে 5টি রিফুয়েলিং বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে 2টি বিমান সম্পূর্ণ ধ্বংস এবং 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে পড়েছে। এই নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট 10টি আমেরিকান রিফুয়েলিং বিমান ধ্বংস করা হলো। একই সাথে দুবাইতে আমেরিকার কমান্ডার ও সেনাদের গোপন আস্তানাগুলোতেও হামলা চালানো হয়েছে, যাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া আমেরিকার বাহিনীকে সহায়তায় নিয়োজিত ইউক্রেনের একটি এন্ট্রিডন সিস্টেমের গুদামও যৌথ অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে 21 জন ইউক্রেনের নাগরিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ইরানের সামরিক বেসামরিক স্থাপনার পাশাপাশি দেশটির শিক্ষা প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। তাদের হামলায় শুধু তেহরানে অন্তত 60টি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়াতে আমেরিকা ও ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছে আইআরজিসি। আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরানের শতাধিক ঐতিহাসিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি বেসরকারি স্থাপনা কিংবা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানে নয়, চলমান সংঘাতে আমেরিকা ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইরানের শিক্ষা আর গবেষণা প্রতিষ্ঠান। হামলা থেকে রেহাই পায়নি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো। ইরানের 12টি প্রদেশের 108টিরও বেশি ঐতিহাসিক স্থানে হামলা হয়েছে। এর মধ্যে 34টি জাদুঘর রয়েছে। শনিবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েলি বাহিনী। ইরানের শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানে সাম্প্রতিক হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইআরজিসি। তারা ঘোষণা দিয়েছে আমেরিকাকে দ্রুত এর জন্য ক্ষমা চাইতে হবে, না হলে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত সমস্ত আমেরিকা এবং ইসরায়েলি বিশ্ববিদ্যালয় ইরানের জন্য বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এমন অবস্থায় পশ্চিম এশিয়ার আমেরিকার সব ক্যাম্পাস থেকে সবাইকে 1 কিলোমিটার দূরে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ইরানি বাহিনী। ঐতিহাসিক স্থাপনাতে হামলার ঘটনায় উদ্বিগ্ন ইউনেস্কো। সংস্থাটি সব পক্ষকে ঐতিহাসিক স্থাপনায় হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে আমেরিকার স্থল অভিযানের আশঙ্কার মাঝে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মেরিন সেনা। এক্স বার্তায় সেন্টকম আরও জানায়, আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলিও নির্ধারিত এলাকায় পৌঁছেছে। এদিকে ইরানে আমেরিকার স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে সতর্কবার্তা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তেহরান টাইমস, যেখানে শিরোনামে লেখা হয়েছে ওয়েলকাম টু হেল। ইরান যুদ্ধ শুরুর 1 মাস পর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে আমেরিকার হাজার হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এক পোস্টে সেন্টকম এই তথ্য নিশ্চিত করলেও সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবেন তা স্পষ্ট করা হয়নি। সেন্টকম জানায়, আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি তার দায়িত্বের জন্য নির্ধারিত এলাকায় পৌঁছেছে। এর দায়িত্বের এলাকা উত্তর পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত, যদিও যুদ্ধজাহাজের বর্তমান অবস্থান প্রকাশ করেনি সেন্টকম। এর আগে আমেরিকার সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ইউএসএস ট্রিপলি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী একটি গ্রুপের নেতৃত্ব দেবে। ইউএসএস ট্রিপলির নেতৃত্বাধীন ইউনিটটি প্রায় 5000 নাবিক এবং মেরিন সেনা নিয়ে গঠিত। এই যুদ্ধজাহাজটি আগে জাপানের আশপাশে অবস্থান করছিল। এর আগে ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের জন্য ওয়াশিংটন জোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করে ওয়াশিংটন পোস্ট। বিষয়টি সম্পর্কে অবহিত আছেন এমন আমেরিকান সরকারি কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি বলছে, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের স্থলসেনা মোতায়েনের পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী এটি কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ হবে না, বরং বিশেষ বাহিনী আর নিয়মিত সেনাদের ছোট ছোট অভিযানে জোর দেওয়া হবে। আমেরিকানরা মনে করছেন উপসাগরীয় অঞ্চলের দিকে জাহাজে করে 4000-এর বেশি মেরিন সেনা পাঠানো হচ্ছে। এছাড়া 82তম এয়ারবর্ন প্যারাট্রুপারদেরও প্রস্তুত রাখা হয়েছে। এমনকি আরও সেনা পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। এমন খবরের মাঝেই মধ্যপ্রাচ্যে সেনা পৌঁছানোর সংবাদ এলো। এদিকে আমেরিকাকে সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার তেহরান টাইমস জানায়, আমেরিকার সেনারা ইরানের ভূখণ্ডে প্রবেশ করলে কফিনে করে ফিরে যেতে হবে। ওয়েলকাম টু হেল বা নরকের স্বাগতম শিরোনামে এই সতর্ক বার্তা দেয় সংবাদ মাধ্যমটি। সেখানে ভারী অস্ত্রে সজ্জিত সেনাদের একটি দলকে সামরিক বিমানের দিকে অগ্রসর হতে দেখা যায়, যা সম্ভাব্য সংঘর্ষ ও মোতায়েনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের স্থল প্রতিরক্ষার সক্ষমতাকে শক্তিশালী মনে করার পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা রাখে। মিত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা সংঘাতকে ইরানের সীমার বাইরে আরও বিস্তৃত করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে প্রতিবেদনে। বলা হয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা এতে প্রভাবিত হতে পারে। ইরানকে কেন্দ্র করে সংঘাত বাড়লে বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে।
ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা নতুন গতি পেয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একত্রিত হয়েছেন সৌদি আরব, তুর্কি ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। যুদ্ধ বন্ধে সম্ভাব্য পথ তৈরি এবং আমেরিকা ও ইসরায়েলকে আলোচনায় ফেরাতেই তাদের এই প্রচেষ্টা। ইরান হামলার 1 মাস পরেও শান্তি ফেরানো যায়নি, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও চরম আকার ধারণ করেছে। যুদ্ধ থামাতে আমেরিকা এবং ইরানের সমঝোতার মধ্যস্থতার ইচ্ছা আগেই প্রকাশ করে পাকিস্তান। তারই ধারাবাহিকতায় ইসলামাবাদে আলোচনায় বসেছে সৌদি আরব, তুর্কি এবং ইজিপ্ট। যুদ্ধ বন্ধের আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাবেন আমেরিকার প্রতিনিধিরাও। তবে তার আগে ইসলামাবাদে সংঘাত কমানো সহ আলোচনার রোডম্যাপ নিয়ে 2 দিনের বৈঠকে বসেছেন 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের আয়োজন করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে মধ্যপ্রাচ্যের মানবিক সংকটের মুখে বিশ্ব নেতাদের সংযত হওয়ার আহ্বান জানান ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী আবদেলেত্তি। একই সঙ্গে সৌদি ও ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন ইসহাক দার। ইরানের গণমাধ্যম জানিয়েছে আমেরিকার একটি প্রস্তাবের জবাব ইসলামাবাদের মাধ্যমে পাঠিয়েছে তেহরান, যদিও প্রকাশ্যে ওয়াশিংটনের সাথে আলোচনার কথা অস্বীকার করেছে তেহরান। বৈঠকের আগে শেহবাজ শরীফ জানান তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে 1 ঘন্টার বেশি সময় ধরে বিস্তারিত ফোনালাপ করেছেন। ইরান যুদ্ধ নিয়ে কোনো সমঝোতা হতে পারে কিনা এবং তা আমেরিকার কাছে গ্রহণযোগ্য হবে কিনা তা জানতে এখন সবার নজর ইসলামাবাদের দিকে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানিয়েছেন ইরানে তাদের সামরিক লক্ষ্যমাত্রার প্রায় পুরোটাই অর্জিত হয়েছে এবং খুব শীঘ্রই আমেরিকা ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবে। পডকাস্টার বেনি জনসনকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে ইরানে আমাদের সামরিক লক্ষ্যমাত্রার প্রায় পুরোটাই অর্জিত হয়েছে। আমাদের আসল উদ্দেশ্য ছিল ইরানকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করে দেয়া, যাতে তারা আর পারমাণবিক অস্ত্র তৈরি করে আমাদের হুমকি দিতে না পারে। আমরা এখন পরিস্থিতি এমনভাবে গুছিয়ে নিচ্ছি যাতে একবার সেখান থেকে চলে আসার পর দীর্ঘ সময় আর সেখানে ফিরে যেতে না হয়। আমি নিশ্চিত করতে চাই যে আমরা সেখানে 1 বা 2 বছর অবস্থান করতে আগ্রহী নই। খুব শীঘ্রই আমরা ইরান থেকে বেরিয়ে আসব। আর মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির কারণে বর্তমানে জ্বালানি তেলের যে দাম বেড়েছে সেটি একটি সাময়িক প্রতিক্রিয়া মাত্র। যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই তেলের দাম আবার আগের মতো স্বাভাবিক হয়ে আসবে। আমেরিকার ইউরোপীয় মিত্ররা দাবি করছে ইরানকে রাশিয়া আগের চেয়েও বেশি সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে। ইউরোপের দেশগুলোর অভিযোগ ইরান ও রাশিয়ার এই সম্পর্ক এখন কেবল ড্রোন সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি করতে এবং হামলা চালাতে তেহরানকে গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট ছবি দিয়ে সাহায্য করছে মস্কো। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। ইউরোপের দেশগুলো এখন সব পর্যায়ে আমেরিকার প্রশাসনকে রাশিয়ার তৎপরতা নিয়ে সতর্ক করছে। ফ্রান্সের G7ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন ইউরোপের নেতারা। তাদের দাবি ইরানকে রাশিয়া যে পরিমাণ সহায়তা দিচ্ছে ওয়াশিংটন তা পুরোপুরি স্বীকার করছে না। ব্রিটিশ কর্মকর্তাদের মতে গত কয়েক বছরে রাশিয়া ও ইরানের প্রতিরক্ষা সহযোগিতা অনেক বেড়েছে। আমরা এই বিষয়টি উত্থাপন করছি যে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে যাতে তারা আমেরিকানদের লক্ষ্যবস্তু বানাতে পারে। রাশিয়া এখন ইরানকে ড্রোনের মাধ্যমেও সহায়তা দিচ্ছে যাতে করে প্রতিবেশী দেশ এবং আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালানো যায়। এই যুদ্ধগুলো একে অন্যের সাথে গভীরভাবে যুক্ত। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান কেবল ড্রোনই দেয়নি, তা তৈরির প্রযুক্তিও রাশিয়ার হাতে তুলে দিয়েছে। এর বিনিময়ে রাশিয়া এখন ইরানকে তাদের ড্রোন ব্যবস্থা আরো উন্নত করতে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার লক্ষ্যবস্তুর উপর নজরদারি চালাতে স্যাটেলাইট ইমেজ ও কারিগরি সহায়তা দিচ্ছে। রাশিয়া এবং ইরানের মধ্যে যে দ্বিমুখী সামরিক সহযোগিতা চলছে তা এখন প্রমাণিত। ইরান এর মধ্যে ড্রোন মিসাইল সরবরাহ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে। অন্যদিকে আমাদের কাছ থেকে এখন যথেষ্ট কারণ রয়েছে এটা বিশ্বাস করার যে রাশিয়াও ইরানকে সামরিকভাবে সমর্থন দিচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার নজরদারি স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার বিমান ঘাঁটির ছবি তুলে ইরানের হাতে তুলে দিচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলির মতে, ইরানের এই সামরিক তৎপরতার পেছনে রাশিয়ার সরাসরি সমর্থন রয়েছে। তবে এই সহযোগিতার অভিযোগ অস্বীকার করে মস্কো জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার লক্ষ্যবস্তুর ওপর নজরদারি করতে ইরানকে কোনো গোয়েন্দা তথ্য দিচ্ছে না। এদিকে সহযোগিতা নিয়ে কিছুটা ভিন্ন অবস্থান নিয়েছে ওয়াশিংটন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও G7 বৈঠকে যোগ দেওয়ার আগে জানিয়েছেন, রাশিয়া বর্তমানে মূলত তাদের নিজস্ব যুদ্ধ নিয়ে ব্যস্ত। যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ট্রাম্প প্রশাসন বিষয়টি সম্পর্কে সচেতন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর মতে, রাশিয়া, ইরান, চায়না এবং নর্থ কোরিয়া মূলত আমেরিকাকে চাপে রাখতেই একসঙ্গে কাজ করছে। এই পরিস্থিতির কারণে এখন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমেরিকার তৈরি ইন্টারসেপ্টর মিসাইল কেনার চাহিদা বেড়ে গেছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি পেল পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে প্রতিদিন 2টি করে মোট 20টি জাহাজ পার হতে পারবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ ফোনালাপের দাবি করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরীফ। পাকিস্তানের পতাকাবাহী 20টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এক এক্স বার্তায় এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বলেন, ইরানের পক্ষ থেকে তার দেশ হরমুজ প্রণালীতে আরও বিস্তৃত প্রবেশাধিকার পেয়েছে। ইসহাক দার আরও জানান, পাকিস্তান ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী প্রতিদিন 2টি করে জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে। এই পদক্ষেপকে গঠনমূলক ও ইতিবাচক বলে মন্তব্য করে তিনি বলেন, এই সিদ্ধান্ত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এদিকে আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ ফোনালাপের দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্থানীয় সময় শনিবার দুই দেশের নেতার মধ্যে ঘণ্টাব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানানো হয় পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এক্স বার্তায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবহিত করেছেন। আমেরিকা ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে সংলাপ ও উত্তেজনা প্রশমনেরও উদ্যোগ নিচ্ছেন বলেও জানান শেহবাজ শরীফ। এ সময় ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের সাহসী জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এক্স বার্তায় আরও জানান, ইরানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে তিনি ব্যক্তিগতভাবে কাজ করে যাবেন। এ সময় পাকিস্তান প্রধানমন্ত্রীর কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এছাড়া আলোচনার সুবিধার্থে আস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার উপরও জোর দেন। শান্তির পক্ষে পাকিস্তানের সহায়ক ভূমিকারও প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। একই সঙ্গে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা আয়োজনের প্রস্তাবও দিয়েছে দেশটি। তবে এই আলোচনা শেষ পর্যন্ত হবে কিনা তা নিশ্চিত নয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধের চেয়ে ইরানের বেশি নজর এখন হরমুজ প্রণালীর দিকে। বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহ করা এই সমুদ্রপথে নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে তেহরান। মূলত হরমুজের ওপর ভর করেই ইরান বিশ্বকে কবজা করতে মরিয়া। শুধু তাই নয়, ইরানের লক্ষ্য শত শত কোটি ডলার আয় করা। ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মধ্য দিয়ে আরব সাগরে মিশে গেছে হরমুজ প্রণালী। দীর্ঘ 167 কিলোমিটার এই পথ দিয়ে সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং আরব আমিরাতের বাণিজ্যিক এবং সাধারণ নৌযানগুলোকে আরব সাগরে প্রবেশ করতে হয়। এছাড়া বিকল্প কোনো পথই নেই। যুদ্ধের মধ্যে হরমুজ বন্ধের পর প্রায় 2000 জাহাজ এখন পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল পারাপার হয়, যার সিংহভাগ গন্তব্য চায়না, জাপান, ভারত সহ এশিয়ার দেশগুলো। ইউরোপের মোট তেল আমদানির প্রায় 7 এই পথ দিয়ে যায়। প্রতি মাসে 30 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে আমেরিকা। অর্থাৎ এই পথের উপর নির্ভরশীল বিশ্বের বেশিরভাগ দেশ।
পশ্চিমাদের জন্য এই পথ বন্ধ হওয়ার পর থেকে যুদ্ধ বন্ধে আমেরিকার উপর চাপ বাড়ছে। অন্যদিকে তেল রপ্তানি নিয়ে বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্য। এদিকে এশিয়ার দেশগুলো তেল আমদানিতে নির্ভরশীল হয়ে উঠেছে ইরানের উপর। এমন অবস্থায় ইরান যুদ্ধ বন্ধে তেহরানের প্রধান শর্ত হয়ে উঠেছে হরমুজের নিয়ন্ত্রণ। বিশ্লেষকরা বলছেন বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কত সহজ তা ইরান এবার ভালোভাবেই বুঝতে পেরেছে। আয়ের নতুন উৎস হিসেবে তারা এখন এটিকে কাজে লাগাতে চায়। এই পথ ইরানের টার্গেট একদিনের নয়, বহু বছরের। এর আগেও এটিকে ব্যবহার করেছে তারা। ইউরোপে যদি এমন সংকটে পড়তো তারা তাই করত। ইরান এই অঞ্চলে আরো আগে থেকেই প্রভাব বিস্তার করেছে। পশ্চিমাদের মোকাবেলা করার মতো শক্তিও রয়েছে ইরানের। সিএনএন এর এক হিসেব বলছে প্রতিদিন এ পথ দিয়ে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে $20 লাখ টোল নিতে পারলে ইরানের মাসে আয় হবে $80 কোটি বেশি। যদিও সমুদ্র আইন বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক জলপথে টোল আদায়ের এ দাবি কোনো আইনি ভিত্তি নেই। তবে এরই মধ্যে কিছু জাহাজ নিরাপদে পারাপারের জন্য ইরানকে গোপনে মোটা অঙ্কের অর্থ দিচ্ছে বলে গুঞ্জন উঠেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার 1 মাস পূর্তির দিনে জনসম্মুখে এলেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। এ সময় ট্রাম্পের নির্বাচনী স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনের অনুকরণে মেক ইরান গ্রেট অ্যাগেইন ঘোষণা করেন পাহলভি। ট্রাম্পকে ইরানের সরকার পরিবর্তনের আহ্বানও জানান তিনি। চলতি বছরের শুরু থেকে রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে ইরান। সে সময় ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো কেমন হবে এমন প্রশ্ন সামনে আসে। তবে সরকার পতনের দোরগোড়ায় গিয়েও সেবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয় দেশটি। সেই চ্যালেঞ্জ সামলে উঠতেই বহিঃশত্রুর আক্রমণের জর্জরিত ইরান। দেশটির সরকার পতনের লক্ষ্য নিয়ে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ভবিষ্যৎ রাজনীতির ধরন নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ঠিক তখনই দেশটির নির্বাসিত নেতা ও সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি এক জোরালো বার্তা দিলেন। টেক্সাসে রক্ষণশীলদের বার্ষিক সম্মেলন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে অংশ নেন তিনি। এ সময় ইরানের সঙ্গে কোনো সমঝোতায় না গিয়ে ট্রাম্পের প্রতি সরকার পরিবর্তনের আহ্বান জানান রেজা পাহলভি। ওই সম্মেলনে উচ্ছ্বসিত অভ্যর্থনাও পেয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার আয়োজিত সম্মেলনে রেজা পাহলভি উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন, ইরান ডেথ টু আমেরিকা থেকে গড ব্লেস আমেরিকায় বদলে যেতে পারে এমন ধারণা কি কেউ করতে পারে? প্রেসিডেন্ট ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার অনুসরণে মেক ইরান গ্রেট এগেইন বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান রেজা পাহলভি। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের 1 মাস পূর্তির দিনে জনসম্মুখে এমন বক্তব্য রাখলেন 65 বছর বয়সী নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। এই সংখ্যাতে এখন পর্যন্ত ইরানে অন্তত 1937 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। যুদ্ধের উত্তাপ ইরানের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও অঞ্চলে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে এক ঝাঁক ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ইরান ও হিজবুল্লাহর সাথে সমন্বয় করে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অভিযানটি সফল হয়েছে। মহান আল্লাহর সাহায্য ও তার উপর পূর্ণ আস্থা রেখে আমরা আমাদের পবিত্র জিহাদের দ্বিতীয় সামরিক অভিযানটি সফলভাবে পরিচালনা করেছি। অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে জায়নবাদী শত্রুদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানটি ইরান ও লেবাননে হিজবুল্লাহর মুজাহিদ ভাইদের সাথে সমন্বয় করে চালানো হয়েছে। আল্লাহর অশেষ কৃপায় এটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। ইসরায়েলের সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার হয়েছে। শনিবার রাতে তেল আবিব ও জেরুজালেম সহ দেশটির অন্তত 21টি স্থানে কয়েক হাজার মানুষ যুদ্ধবন্ধের দাবিতে রাজপথে নামে। তেল আবিবে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ বল প্রয়োগ করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীদের দাবি, নির্বাচনের আগে ক্ষমতা টিকিয়ে রাখতেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই যুদ্ধ দীর্ঘায়িত করছেন।
ইরান ইসরায়েল যুদ্ধের অবসান এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েলের রাজধানী। তেল আবিবের হাবিমা স্কোয়ারে শত শত বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে কঠোর অবস্থান নেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বল প্রয়োগ করলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। ভয় হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে টিকে থাকতে পারবো কিনা। পুলিশ যেভাবে আমাদের উপর চড়াও হচ্ছে এবং যুদ্ধবিরোধী মিছিলে বাধা দিচ্ছে, তাতে মনে হচ্ছে আমরা একনায়কতন্ত্রের দিকে যাচ্ছি। একই চিত্র দেখা গেছে জেরুজালেমের প্যারিস স্কোয়ারেও। সেখানে ড্রাম বাজিয়ে এবং ব্যানার হাতে মিছিল করেন যুদ্ধবিরোধী আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, নেতানিয়াহু এবং ট্রাম্পের চাপিয়ে দেয় অপ্রয়োজনীয় যুদ্ধে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন। আমরা এই অন্যায় আর অপ্রয়োজনীয় যুদ্ধের প্রতিবাদ করছি। ইসরায়েল আর আমেরিকা মিলে এই যুদ্ধ শুরু করেছে। এতে হাজার হাজার বেসামরিক মানুষ মারা যাচ্ছে, লাখো মানুষ পঙ্গু হয়ে গেছে। আমরা চাই অবিলম্বে যুদ্ধবিরতি হোক। বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্দোলনকারীরা তার প্রতীকী রাজমুকুট পরানো পোস্টার প্রদর্শন করেন। সেখানে নেতানিয়াহুকে বিশ্বাসঘাতক এবং যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যক্তিগত ক্ষমতা টিকিয়ে রাখতেই ইরান সংঘাতকে পুঁজি করছেন নেতানিয়াহু। নেতানিয়াহু সরকার নিরাপত্তার নামে আমাদের জিম্মি করছে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হাতে অস্ত্র তুলে দিয়ে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে। এই অপ্রয়োজনীয় যুদ্ধ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের ক্ষোভ কেবল ইরান ইস্যুতেই সীমাবদ্ধ ছিল না, বরং গাজা ও পশ্চিম তীরে চলমান সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধেও সরব ছিলেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তি প্রতিষ্ঠার বদলে সরকার গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। ইসরায়েলে বর্তমানে 50 জনের বেশি মানুষের জমায়েতে বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করেই 21টি স্থানে ছড়িয়ে পড়ে এই প্রতিবাদ। রাজপথে অবস্থানকারীরা জানান, নেতানিয়াহুর পদত্যাগ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সব শেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।